আচ্ছা। তো আমরা আজকে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আমাদের HTML লিংক। এটা নিয়ে আমরা ডিটেইলসে কথাবার্তা বলবো। HTML লিংকটা কি? স্যার লিংক মানে হলো গিয়ে যে মনে করেন যে ওয়েব অ্যাড্রেসকে অনলাইনে ওয়েব অ্যাড্রেসকে অ্যাড করার শর্টকাট প্রসেসকে মূলত বলা হয় লিংক। ঠিক আছে? অনলাইনে কোনো ওয়েব অ্যাড্রেসকে শর্টকাটে অ্যাক্সেস করার প্রসেসকে লিংক বলে। অর্থাৎ আমরা অনলাইনে যদি কোনো একটা ওয়েব অ্যাড্রেসকে শর্টকাটে অ্যাক্সেস করতে চাই, সে প্রসেসটাকে মূলত স্যার বলা হয় লিংক। লাইক আপনারা দেখা গেছে যে অনলাইনে কানেক্টেড হয়েছেন, তো হচ্ছে আপনাদের রেজাল্টটা দেখতে চাইতেছেন। তো রেজাল্টে আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছেন যে দোস্ত কোন সাইডে আমাদের ম্যাট্রিকের রেজাল্টটা শো করছে, তো আমারে বল। তো সে মুখে বলতেছে, তো ও বলতেছে বিডি, আপনি দিতেছেন হলো গিয়ে ডিডি। তো দেখা গেছে যে ঠিক মতো অ্যাড্রেসটা টাইপ হইতেছে না। তখন আপনি বলতেছেন যে মাম্মা আমাকে একটু তাড়াতাড়ি লিঙ্কটা ইনবক্সে দে। ঠিক আছে? তো লিঙ্কটা ইনবক্সে দিলে আপনার লিঙ্কটাতে ক্লিক করেন আর সাইন করে ওই সাইটটাতে চলে যান। তাহলে দেখেন আপনাকে একটা ওয়েব অ্যাড্রেস দিতেছে, যেটাকে আপনি ক্লিকের মাধ্যমে কি করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন, যেটা হচ্ছে যে কোনো একটা ওয়েব অ্যাড্রেসের শর্টকাট। ঠিক আছে? এই যে আপনার ফ্রেন্ড আপনাকে যে লিঙ্কটা কমেন্ট সেকশনে দিল অথবা হচ্ছে যে আপনাকে ইনবক্সে পাঠালো, এটা হলো গিয়ে শর্টকাট। এই শর্টকাট ওয়েব অ্যাড্রেসটাকেই মূলত বলা হয় হলো গিয়ে লিঙ্ক। ওকে? এই শর্টকাট ওয়েব অ্যাড্রেসটাকেই মূলত বলা হয় লিঙ্ক। আর এই লিঙ্কের মাধ্যমেই মূলত হলো গিয়ে একটা ওয়েবসাইটকে তৈরি করা হয়। ওকে? এই লিঙ্কের মাধ্যমেই একটা ওয়েবসাইটকে আমরা কি করতে পারি স্যার? তৈরি করতে পারি। এই লিঙ্কের মাধ্যমেই আমরা হলো গিয়ে একটা সাইটকে কি করতে পারবো স্যার? তৈরি করতে পারবো। তো এখন এই লিঙ্ক বিভিন্ন ধরনের হইতে পারে। তো ক্লাসিফিকেশন অফ লিঙ্কে আসি। ক্লাসিফিকেশন অফ লিঙ্ক। তো লিঙ্ক দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে? একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর একটা হলো গিয়ে আমাদের এক্সটার্নাল লিঙ্ক। বা আমি এটাকে বলতে পারি এভাবে করে, ইন্টারনাল এক্সটার্নাল না বলে আমি বলতে পারি হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে ফিশিং। ফিশিং। ঠিক আছে? একটা হচ্ছে ফিশিং আর একটা হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে গ্লোবাল হাইপার লিঙ্ক, গ্লোবাল হাইপার লিঙ্ক, আর আরেকটা হচ্ছে আমাদের ইন্টারনাল হাইপার লিঙ্ক। ঠিক আছে? গ্লোবাল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে ইন্টারনাল হাইপার লিঙ্ক। তো ইন্টারনাল হাইপার লিঙ্ক এখানে তিন ধরনের হইতে পারে, চার ধরনের হইতে পারে। একটা হচ্ছে লিনিয়ার। এগুলো আশা রাখি বুঝতেছেন না, আস্তে আস্তে সব বুঝবেন। আমি এগুলো সবকিছু এক্সপ্লেইন করবো। আমি আগে ক্লাসিফিকেশন অফ লিঙ্ক বলতেছি। লিঙ্ক দুই ধরনের আছে, একটা হচ্ছে হাইপার লিঙ্ক, একটা হচ্ছে ফিশিং। তারপরে হলো গিয়ে একটা লিনিয়ার হাইপার লিঙ্ক, তারপরে নেটওয়ার্ক হাইপার লিঙ্ক, ট্রি হাইপার লিঙ্ক, ট্রি ইন্টারনাল হাইপার লিঙ্ক, তারপর হলো গিয়ে হাইব্রিড। ঠিক আছে? হাইব্রিড ইন্টারনাল হাইপার লিঙ্ক। তো গ্লোবাল হাইপারলিংক, ইন্টারনাল হাইপারলিংক, অর্থাৎ হাইপারলিংকে দুই ভাগে ভাগ করা হয়, একটা গ্লোবাল হাইপারলিংক, একটা হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক। আর ইন্টারনাল হাইপারলিংকে আবার চার ভাগে ভাগ করা হয়, একটা লিনিয়ার, একটা নেটওয়ার্ক, একটা ট্রি, আর একটা হলো গিয়ে হাইব্রিড। তাহলে আমি সর্বপ্রথমে হাইপারলিংকের বিষয়টা একটু ক্লিয়ার করি। লিংকের আচ্ছা, লিঙ্ক থেকে স্টার্ট করি। লিংকের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেই ট্যাগটা হচ্ছে এই ট্যাগটা। আপনারা বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার ট্যাগ।
কারণ এটার ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। আর এটাকে মূলত স্যার বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমাদের কি ট্যাগ বলা হয় স্যার? এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এটাকে আমাদের হলো গিয়ে অ্যাঙ্কর ট্যাগ বলে। ওকে? তো অ্যাঙ্কর ট্যাগ ওপেন, অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, এটা হচ্ছে আমাদের লিঙ্ক ক্রিয়েট করবে। তো হাইপার লিঙ্ক কাকে বলে সেটা আমি একটু বুঝাইতেছি আপনাদেরকে, তাহলে আপনারা একটু বুঝার চেষ্টা করেন। তো আমি এখানে হলো গিয়ে একটা বেসিক স্ট্রাকচার লিখলাম, আর আমি এই জায়গায় দিলাম হলো গিয়ে এ ট্যাগ ওপেন আর এ ট্যাগ ক্লোজ দিলাম। এই এ ট্যাগের ভিতর আমি লিখলাম href ডাবল কোটেশনের ভিতর http কোলন www.google.com, আর এই জায়গায় আমি হলো গিয়ে গুগল লিখছি। ঠিক আছে? এখন দেখেন, এই যে এই জায়গার ভিতরে আমি তারপর href ডাবল কোটেশনের ভিতর http, তারপর স্ল্যাশ দিয়ে www.google.com, আর এখানে আমি অ্যাঙ্কর ট্যাগকে ক্লোজ করছি। এটার মাঝখানে আমি গুগল লিখছি। এখন একটা জিনিস দেখেন, এখানে আমি যে href দিছি এটাকে মূলত স্যার হাইপার রেফারেন্স বলে। এটাকে মূলত স্যার বলা হয় হাইপার রেফারেন্স। স্যার হাইপার রেফারেন্স বলতে মূলত স্যার বোঝানো হয় অ্যাড্রেসকে। হাইপার রেফারেন্স বলতে মূলত স্যার বোঝানো হয় অ্যাড্রেসকে। ঠিক আছে? অ্যাড্রেসকে বোঝায়। যেমন স্যার এখানে আমি href তারপর এই ডাবল কোটেশনের ভিতর http www.google.com লিখছি। এটাই হচ্ছে মূলত স্যার আমার হাইপার রেফারেন্স, বা হলো গিয়ে আমার ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে? তো href বলতে মূলত স্যার আমার অ্যাড্রেসকে বোঝাচ্ছে। রেফারেন্স, হাইপার রেফারেন্স মানে হলো গিয়ে আমার ওয়েব অ্যাড্রেস। আর আমার ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে কি http://www.google.com। আর স্যার এখানে http জিনিসটা কি? স্যার http মানে হলো গিয়ে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দ্যাট মিনস http বলতে বোঝায় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটা হচ্ছে একটা রুলস বা একটা ইনস্ট্রাকশন বা একটা নির্দেশনা, যেটা অনলাইনে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে? এটা দুই ধরনের হইতে পারে, একটা এইচটিটিপি হইতে পারে, একটা এইচটিটিপিএস হইতে পারে। অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ইন সিকিউরড মোড, আর একটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল নন সিকিউরড মোড। ঠিক আছে? যেমন এখানে আমি এইচটিটিপি দিছি, দ্যাট মিনস এখানে আমার কি নাই, কোনো সিকিউরড মোড ইউজ করা নাই। ঠিক আছে? তো অর্থাৎ আমি ডাটা ট্রান্সমিশন করতেছি। তো ধরেন আপনি আপনার বাসা থেকে আমার ক্লাস করতে আসতেছেন, তো আপনার বাসা থেকে আমার কোচিং সেন্টারে আসতেছেন, দ্যাট মিনস আপনি হচ্ছেন একটা ডাটা। তো এই ডাটাটা আপনার বাসা থেকে আমার কোচিং এ আসার জন্য কিছু নির্দেশনা মেনে আসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি আমার কোচিং এ এসে উপস্থিত না হবেন, আপনার গার্ডিয়ান এনশিওর না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাছে কন্টিনিউয়াসলি ফোন আসতে পারবে যে স্যার ও কি আসছে, আমি বলছি, না ও তো আসে নাই ম্যাডাম। তো এখন মনে করেন এই যে কন্টিনিউয়াসলি যে চেকিং হইতেছে যে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ডাটা ঠিকঠাক মতো সেন্ড হইতেছে কিনা, এই প্রোটোকলটাকে মূলত স্যার বলা হয় এইচটিটিপি, যেটা এনশিওর করে সেন্ডার এবং রিসিভারের মধ্যে টোটাল ফাইলটার কি হচ্ছে স্যার, ট্রান্সমিশন হচ্ছে কিনা। এখন এই ট্রান্সমিশন দুই ধরনের হইতে পারে, একটা সিকিউরড আর একটা হলো গিয়ে ইনসিকিউরড। ঠিক আছে? তো ইনসিকিউরড যদি বলি, দ্যাট মিনস এটা হলো গিয়ে যে আপনার ডাটা ট্রান্সমিশন হবে, কিন্তু যে মনে করেন যে সিকিউর বলতে এভাবে যদি বুঝায় যে আপনি বাসা থেকে আসতেছেন, মাঝখানে আপনার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, যে বলতেছে যে চল মামা একটা চিল করে আসি। ঠিক আছে? সুলতান ডাইং এ খুব ভালো একটা অফার দিছে, চল আমরা খাওয়া দাওয়া করে আসি।
তো আপনি বাসা থেকে ঠিকই বাইর হইছেন যে ক্লাস করতে, তানভীর স্যারের ক্লাস করতে। কিন্তু দেখা গেছে আপনি হচ্ছেন আপনার ক্লাসটা সুলতান ডাইনে যেয়ে শেষ করতেছেন। এটা হচ্ছে হলো গেইন সিকিউরড মোড। আর আপনার আম্মা এই জিনিসটা আগে থেকে টের পাইছে, কারণ গার্ডিয়ানরা সবকিছুই অনেক আগে থেকেই মনে করেন দেখতে পায়। ওকে, তাদের ভিশন, তারা হচ্ছে তাদের কাছে ইনফিনিটি স্টোন আছে ভিশনের। তো যার কারণে সে হচ্ছে যে ভিশনটা দেখতে পায় কি হবে। তো এরপরে আপনার গার্ডিয়ান আপনাকে হচ্ছে গার্ড অফ অনার দিয়ে হচ্ছে আমার কোচিং পর্যন্ত নিয়ে আসে। তো যাই হোক না কেন, যতই আপনার ফ্রেন্ড আসুক না কেন, ওই চ্যানেলের মধ্যে কখনো কি করতে পারে না স্যার, বাইপাস করতে পারে না। তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে কিনা প্রপারলি। তো এখন মনে করেন যে আপনার সেন্ডার আর রিসিভারের মধ্যে ডাটা প্রপারলি যাচ্ছে কিনা, সেটার জন্য আমরা কোন প্রোটোকল ইউজ করি? এইচটিটিপি ব্যবহার করি। যেমন স্যার, আপনি গুগলের কথা চিন্তা করেন বা ফেসবুকের কথা চিন্তা করেন, এখানে দেখেন একটা তালার সাইন আছে। দ্যাট মিনস এটা হচ্ছে এইচটিটিপিএস ইউজ করছে। দেখেন কানেকশন ইজ সিকিউর লেখা কিন্তু আছে। ঠিক আছে, কানেকশন ইজ সিকিউর কারণ এখানে এইচটিটিপিএস ইউজ করছে। ওকে, এইচটিটিপিএস। ঠিক আছে স্যার। আর এখানে মনে করেন অ্যাঙ্করটা ক্লোজ করে আমি হচ্ছে লিখছি গুগল। এইটাকে মূলত স্যার বলা হয় লিংক নেম। এই গুগলটাকে বলা হয় লিংক নেম। অর্থাৎ সহজ কথায় আমি যদি কথাটা এভাবে বলি, স্যার, সেটা হচ্ছে হলো গিয়ে যে এইচটিটিপি www.google.com, এটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস। আর এই ওয়েব অ্যাড্রেসটাকে ওয়েব পেজে কি নামে শো করবে সেটাকে মূলত বলা হয় লিংক নেম। অর্থাৎ ইউজার এই লিংক নেমটাই, এই গুগলটাই কোথায় দেখতে পাবে? আপনার ওয়েব ব্রাউজার মানে ওয়েব পেজে দেখতে পাবে। আর ইউজার যখন এটাতে ক্লিক করবে তখন তাকে কোথায় রিডাইরেক্ট করা হবে? এই সাইটটাতে তাকে নিয়ে যাওয়া হবে। এখন স্যার, এই যে লিংকের বিষয়টা বলছি সেটা একটু দেখেন। তো আমি এখানে কোনো গুগল টুগল কোনো কিছু উল্লেখ করলাম না। তো আমি এটাকে হচ্ছে ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। এটাকে ফাইল দিয়ে আমি হচ্ছে হলো গিয়ে সেভ করলাম। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন কি হয়। কোনো কিছু শো করতেছে? কোনো কিছু আমাদের কিন্তু শো করতেছে না। কোনো কিছু আমাদের শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ আমরা হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা দিছি, কিন্তু ওয়েব অ্যাড্রেসটা কি নামে শো করবে সেটা কিন্তু আমরা দিই নাই। আমি এখানে দিলাম হলো গিয়ে গুগল, আর এটাকে আমি সেভ করলাম, আর এটাকে আমি রান করলাম। এখন দেখেন এটার উপর মাউস পয়েন্টারটা আমি যখন নিচ্ছি, এটাকে ক্লিক করতেছি, আমাকে কিন্তু কি করতেছে স্যার? গুগলের সাইডে নিয়ে যাচ্ছে। আর গুগলের সাইডেও কিন্তু একটা তালা আছে। ঠিক আছে স্যার, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি আছে? এইচটিটিপিএস দেওয়া আছে। ওকে, তো দেখেন আমি যখন এই গুগলটাতে ক্লিক করতেছি, আমাকে সেই গুগলের সাইটটাতেই কি করতেছে স্যার? নিয়ে যাইতেছে। ওকে, এখন স্যার বিষয়টা আর একটু ডিটেলসে বলার চেষ্টা করি। এখানে এটা হচ্ছে গুগলটা হচ্ছে কি আমার একটা লিংক। ঠিক আছে, তাহলে দেখেন আমি কোন একটা সাইটকে জাস্ট হচ্ছে হলো গিয়ে ইয়ের মাধ্যমে কি করতে পারতেছি স্যার? মনে করেন যে একটা ক্লিকের মাধ্যমে সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এই যে www.google.com, এটা এই ওয়েব অ্যাড্রেসের শর্টকাট কি? গুগল। যেটাতে আমি ক্লিক করলেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে স্যার? ওই সাইটটাতে নিয়ে যাচ্ছে। এখন স্যার হাইপার লিঙ্ক কাকে বলে? হোয়াট ইজ হাইপার লিঙ্ক? তাহলে দেখেন স্যার, আমি মনে করেন এখানে লিখলাম REF ডাবল কোটেশনের ভিতর http://www.google.com। ওকে, আমি এখানে ফেসবুক দিলাম, ফাইল দিয়ে সরি এটাকে ফাইল দিয়ে আমি এটাকে সেভ করলাম। এখন আমি পেজটাকে মনে করুন রিলোড করলাম। এখন দেখেন এখানে গুগল আর ফেসবুক আছে। তো আপনার কাছে ফেসবুক অল টাইম কি লাগে? যে খুবই চার্মিং একটা জিনিস লাগে, যেখানে নতুন নতুন মনে করেন অনেক ধরনের প্র্যাঙ্ক এবং অনেক ধরনের ফালতু নিউজ পাওয়া যায়, যেটা পড়ে আপনার খুব ভাল লাগে। তো আপনি এই ফেসবুকটাতে ক্লিক করছেন। ওকে,
তো স্টিল আপনাকে কোন সাইডে নিয়ে যাইতেছে? গুগলের সাইডে নিয়ে যাইতেছে। এখন স্যার আমি আপনাকে হাইপার লিঙ্ক আর ফিশিং এট এ গ্যান্সে বোঝানোর চেষ্টা করি। দেখেন, এখানে যে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে আর এখানে যে লিঙ্ক দেওয়া আছে, যদি যেই লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্ক অনুযায়ী যদি ওয়েব অ্যাড্রেস অ্যাক্সেস হয়, সেটাকে মূলত বলা হবে হাইপার লিঙ্ক। অর্থাৎ এখানে আমাদের ওয়েব অ্যাড্রেস কি? গুগল, ঠিক আছে? আর এখানে আমাদের লিঙ্ক নেম কি? গুগল। অর্থাৎ ওয়েব অ্যাড্রেস এবং লিঙ্ক নেম যদি সেম হয় তাকে বলা হয় হাইপারলিংক। আর ওয়েব অ্যাড্রেস এবং লিঙ্ক নেম যদি ভিন্ন হয়, যেমন এখানে আমি ওয়েব অ্যাড্রেস দিছি গুগল আর লিঙ্ক নেম দিছি ফেসবুক, তো ইউজারের কাছে মনে হবে আমি যখন ফেসবুকে ক্লিক করব তখন হচ্ছে হলো গিয়ে আমার গুগলের সাইডে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে, মানে ফেসবুকে যখন ক্লিক করবে ইউজারের কাছে মনে হয় তাকে ফেসবুকে নিয়ে যাবে, কিন্তু তাকে ফেসবুকে নেয় না, তাকে কোথায় নিয়ে যায়? গুগলের সাইডে নিয়ে যায়। এই সিনারিওটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়া ফিশিং। তো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফিশিং। আর স্যার একটা জিনিস বলে রাখি, এই ফিশিং সাইটের মাধ্যমেই হচ্ছে হলো গিয়ে যে হ্যাকাররা আপনার সাইটকে কি করে, আপনার ইনফরমেশন গুলো তারা নিয়ে নেয়। ওকে, তো তারা ফেসবুকের মতো একটা সাইট হচ্ছে হলো গিয়ে ডিজাইন করে। তো আপনি দেখে গেছেন এখানে ফেসবুকে ক্লিক করেন কিন্তু আসলে সেটা ফেসবুকে যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে হ্যাকারদের কোনো একটা রিডাইরেক্ট করা সাইডে চলে যায়। কারণ আমরা ম্যাক্সিমাম টাইমে যখন কোনো একটা সাইডে লগ ইন করি আমরা কিন্তু এই অ্যাড্রেসটা দেখি না। ধরেন আপনি ফেসবুকে ক্লিক করছেন, তো ফেসবুকে ক্লিক করার পর তো এখানে গুগল হয়েছে দেখে তো আপনি বুঝে গেছেন যে আপনি গুগলে গেছেন, কিন্তু এখানে যখনই ঢুকলেন দেখলেন যে ফেসবুকের আইকন আছে, অর্থাৎ ফেসবুকের মতোই পেজটা দেওয়া আছে। তা আপনি এখানে যখন ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি ওই জায়গাটাতে দিয়ে দেন, দ্যাট মিনস আপনি তখন মানে কোন সাইডে যাওয়ার সময় এই অ্যাড্রেস বারটা একটু ভালো মতো লক্ষ্য করে দেখবেন। দেখা গেছে আপনার এখানে ফেসবুক দেওয়া আছে, দেওয়ার পর আপনি ওই সাইটটাতে গেছেন, যাওয়ার পর ওইটা ফেসবুকের মতো লুকালাইক কিন্তু দেখতে লাগবে, কিন্তু আসলে কিন্তু এটা ফেসবুক হবে না। সেটা বুঝতে পারবেন কেমনে? এই ডোমেইন অ্যাড্রেস থেকে। ঠিক আছে, তো এই ডোমেইন অ্যাড্রেস দেখে আপনি বুঝে যাবেন যে আসলে এটা ফেসবুকের সাইট না, এটা অন্য কোনো সাইট, কেউ আমাকে ট্র্যাপে ফেলার জন্য এই সাইটটাকে আমাকে রিডাইরেক্ট করাইছে। আর এভাবে করে পাবলিক হচ্ছে ইনফরমেশন সবগুলো হচ্ছে হ্যাকারদের হাতে দিয়ে দেয়। স্যার আপনি যতক্ষণ পর্যন্ত নিজের ইনফরমেশন কাউকে দিবেন না, ওই যে হলিউডের মুভিতে দেখায় না যে কেউ ফোর্সফুলি আপনার কম্পিউটারে ইন করছে, বিষয়টা কিন্তু তেমন না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যদি যারা সফটওয়্যার ডেভেলপ করতেছে তাদের সফটওয়্যারে যদি কোনো ধরনের মনে করেন যে এটাকে কি বলে, যে কোনো ধরনের যদি ল্যাগ থাকে, আমরা ল্যাগ বলি, তাহলে হয়তো আপনি ইউজার কি হইতে পারে, প্রবলেম ফেস করতে পারে। বাট গুগল, ফেসবুক এদের সাইড খুবই স্ট্রং, এদের হচ্ছে হলো গিয়ে প্রায় মোটামুটি হচ্ছে যে 70 বিট ফায়ারওয়াল দিয়ে এটা কানেক্ট করা আছে। যে আপনি এই সাইটকে ডাউন করবেন বা আপনি হচ্ছেন হলো গিয়ে যে এটাকে হ্যাক করবেন, এটা পসিবল না যতক্ষণ পর্যন্ত আপনি সাইদা হচ্ছে হলো গিয়ে কাউকে আপনার ইনফরমেশনটা দিয়ে দেন। তো এই জন্য কখনো নিজের ডিভাইস অন্য কাউকে দিবেন না, কখনো অন্যের ডিভাইসে নিজে হচ্ছে হলো গিয়ে লগ ইন করবেন না। লাইক আপনি আপনার ফ্রেন্ডকে আপনার মোবাইলটা দিয়ে দিয়েছেন, তো সে আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড, খুবই জানে জিগার ফ্রেন্ড, তো সে বলতেছে দোস্ত আমার একটু ফেসবুকের নোটিফিকেশন চালাইতে হবে। তো এখন আপনি ফেসবুকে তাকে দিয়ে দিছেন, তো সে চালাইতে গেছে, চালানোর সময় সে বলতেছে ঠিক আছে ওর একটু হিস্ট্রি থেকে ওর ইউজার নেম পাসওয়ার্ডটা দেখে নি, তারপরে মনে করেন ওই অ্যাকাউন্ট দিয়েই আপনার লগ ইন করেই আপনার লাইফ শেষ করে দিছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে কিভাবে একটা লিংকে মানে একটা ইমেজের সাথে লিংকে সংযুক্ত করা হয়। এখন আমাদের টপিকটা হচ্ছে আমরা একটা ইমেজের সাথে একটা লিংকে কানেক্ট করব। যেমন স্যার আপনারা প্রায় সময় দেখেন যে ফেসবুকের এরকম একটা আইকন দেওয়া আছে। তো ফেসবুকের আইকনটাতে আপনি যখন ক্লিক করেন তখন আপনাকে ফেসবুকের সাইডে নিয়ে যায়। দ্যাট মিনস এই যে ফেসবুকের যে আইকনটা আছে, এই ফেসবুকের আইকনটা হচ্ছে একটা ইমেজ, যে ইমেজের সাথে একটা লিংকে কি করা হয়েছে, বাইন্ড করা হয়েছে। ঠিক আছে, তো ইমেজের সাথে লিংকে সংযুক্ত করার জন্য, অর্থাৎ আমরা ইমেজের সাথে যদি লিংককে কানেক্ট করতে চাই তাহলে আমাদের হচ্ছে হলো গিয়ে স্যার ইমেজের ইন্টারনাল প্রসেসটা ব্যবহার করতে হবে। ইন্টারনাল প্রসেস, তো ইন্টারনাল প্রসেসটা কি? যে আমাদের একটা ফোল্ডার থাকতে হবে, লাইক এটা হচ্ছে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজ ফাইলটা থাকতে হবে আর তার সাথে আমাদের হচ্ছে হলো গিয়ে এইচটিএমএল পেজটা থাকতে হবে।
ঠিক আছে? তো এখন মনে করেন, তো এখানে আমাদের মনে করেন একটা ইমেজ আছে, এটা একটা আমাদের ইমেজ। এখন আমরা এই ইমেজ এবং এইচটিএমএল ফাইল একই ফোল্ডারের মধ্যে আছে। যেমন এটা আমাদের একটা ইমেজ ফাইল আর এটা একটা এইচটিএমএল ফাইল। আমি বলছি যদি ইমেজের সাথে লিঙ্কে সংযুক্ত করতে হয় তাহলে আমাদের ইমেজের ইন্টারনাল প্রসেসটা ইউজ করতে হবে, যেখানে একই ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজ ফাইল এবং এইচটিএমএল ফাইলকে রাখতে হবে। ঠিক আছে স্যার? এখন দেখেন আমরা আমাদের কোডটা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন আপনারা। আমরা আমাদের কোডে যাচ্ছি, আমরা নতুন একটা ফাইল ওপেন করব, আমাদের ইমেজ ফোল্ডার, এটার থেকে আমরা ইমেজ ফাইলটাতে গেলাম। তো এখন দেখেন এই জায়গাটাতে আমি একটু দেখাইতেছি, আমরা লিঙ্ক ক্রিয়েট করব। তো আমি এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতেছি। HREF ডাবল কোটেশনের ভিতরে আমি দিলাম HTTP www.google.com, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করলাম, আর এর মাঝখানে আমি হচ্ছে লিখলাম হলো গিয়ে গুগল। ঠিক আছে? এখন দেখেন আমি এই অ্যাঙ্করের ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যদি গুগল লিখি, তা আমার এখানে কি আসতেছে স্যার? গুগল আসতেছে। ওকে, আমার এই জায়গাটাতে হচ্ছে গুগল আসতেছে। ইনফ্যাক্ট আমি যদি এই জায়গায় ক্লোজ লিখি, ফাইল দিয়ে এটাকে সেভ দিলাম, রান করলাম, আমার এখানে কি আসতেছে? ক্লোজ আসতেছে। অর্থাৎ অ্যাঙ্করের ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি যাই রাখবো সেটাই আমার কি করবে? শো করবে। এখন দেখেন আমি যদি এটার মাঝখানে কোনো একটা ইমেজকে রেখে দিই, সেই ইমেজটাই কিন্তু আমার কি করবে? শো করবে। ধরেন আমি এখানে দিলাম IMG SRC ডাবল কোটেশনের ভিতর আমি দিলাম হলো গিয়ে আইকন ডট জেপিজি। ওকে, আইকন ডট আমি জেপিজি দিলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার লিংকের ওপেনিং ট্যাগ, আর এটা ক্লোজিং ট্যাগ, এটার মাঝখানে আমি ইমেজটাকে রেখে দিছি। তো ফাইল দিয়ে এটাকে সেভ করছি এবং এটাকে আমি যদি রান করি, তাহলে দেখেন আমাদের এখানে আইকনটা চলে আসছে। আমি এটা যখন ক্লিক করব আমাকে হচ্ছে হলো গিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? স্যার গুগলের সাইডে নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমরা সাকসেসফুলি ইমেজের সাথে একটা লিংকে আমরা টাই করা শিখে গেছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ইমেজের সাথে একটা লিংকে কি করতে পারি স্যার? সংযুক্ত করতে পারি। ঠিক আছে? এটা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা যেমন দেখেন যে এইভাবে এখানে দেখেন কি দেওয়া আছে, আইকন গুলো দেওয়া আছে। আমি যখন এইটাতে ক্লিক করব আমাকে গুগলের সাইডে নিয়ে যাবে, এটাতে ক্লিক করলে জিমেলের সাইডে নিয়ে যাবে। দ্যাট মিনস এখানে এক একটা আইকন কার সাথে রিলেট হচ্ছে, এক একটা শর্ট ওয়েব অ্যাড্রেসের সাথে কানেক্ট হচ্ছে, এটাকেই মূলত স্যার বলা হয় মনে করেন যে ইমেজ উইথ লিংক। তা হাইপার লিংক আর আমাদের ফিশিং চলে গেল। এবার হচ্ছে হলো গিয়ে আমরা গ্লোবাল হাইপার লিংক নিয়ে ডিসকাশন করব। স্যার আমরা বলছিলাম হাইপার লিংক দুই প্রকার। হাইপার লিংক হচ্ছে হলো গিয়ে দুই প্রকার। একটা হচ্ছে গ্লোবাল হাইপার লিংক, আর আরেকটা হচ্ছে স্যার হলো গিয়ে ইন্টারনাল হাইপার লিংক। ইন্টারনালের আবার চার ভাগ আছে। ফার্স্টে গ্লোবাল হাইপার লিংক বলি। যেই লিংক তৈরিতে, অর্থাৎ যেই লিংক তৈরি করার সময় এইচটিটিপি ব্যবহার করা হয় না, তাকে মূলত মানে এইচটিটিপি ব্যবহার করা হয় তাকে গ্লোবাল হাইপারলিংক বলে। যেমন স্যার আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে লিখলাম HREF, এটার মধ্যে লিখলাম http www.google.com। ঠিক আছে? আর এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, এই জায়গায় আমি লিখলাম গুগল। তো আপনি একটু ভালো মতো দেখেন আমি কিন্তু এখানে এই লিঙ্কটাতে এইচটিটিপি ব্যবহার করছি। দ্যাট মিনস এই টোটাল লিঙ্কটাকে মূলত স্যার বলা হবে গ্লোবাল হাইপারলিংক। ঠিক আছে? এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটাকে কি করা যাবে? অ্যাক্সেস করা যাবে। এখন ইন্টারনাল লিঙ্ক কাকে বলে?
ধরেন আমি আবার আরেকটা ট্যাগ ইউজ করতেছি, AHREF। এই জায়গায় আমি জাস্ট লিখলাম page1.htm, তারপর আমি দিলাম হোম পেজ, তারপর অ্যাঙ্কর ট্যাগ হলো গিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? বা আমি এখানে লিখলাম হলো গিয়ে home.htm, আর এখানে লিখলাম আমি হলো গিয়ে হোম। এখন দেখেন এই লিঙ্কটাতে কোনো ধরনের এইচটিটিপি ব্যবহার করা হয় নাই। এটাকে মূলত স্যার বলা হবে ইন্টারনাল লিঙ্ক। এটাকে মূলত স্যার বলা হয় ইন্টারনাল লিঙ্ক। ওকে, তো ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে মূলত আমরা যে একটা ওয়েবসাইট ডেভেলপ করি, দেন সেটাকে আমরা এইচটিটিপির সাথে কানেক্টেড করি। ওকে, তো এই ইন্টারনাল লিঙ্কটা একজন ডেভেলপার যখন সাইট ডেভেলপমেন্ট করে তার পিসিতে, অর্থাৎ তার কম্পিউটারে যখন এই সাইটটা ডেভেলপমেন্ট করে, তখন সেই ইন্টারনাল লিঙ্কটা কি করে স্যার, ব্যবহার করে। যেখানে কোনো ধরনের এইচটিটিপি ইউজ করা হয় না। এইচটিটিপি তখনই ইউজ করা হয় যখন এটা অনলাইনে ট্রান্সমিশন করা হয়। আর এখানে দেখেন আমরা কোনো এইচটিটিপি কিন্তু ব্যবহার করতেছি না, আমরা টোটালি শুধুমাত্র ইন্টারনাল লিঙ্কটাকে কি করতেছি স্যার, ব্যবহার করতেছি। ওকে, তো এখন ইন্টারনাল লিঙ্ককে মূলত হলো গিয়ে স্যার ওয়েব স্ট্রাকচারও বলা হয়। এই ইন্টারনাল লিঙ্কটাকে মূলত স্যার ওয়েব স্ট্রাকচারও বলা হয়। ইন্টারনাল লিঙ্কটাকে মূলত স্যার একটা ওয়েব স্ট্রাকচার বলা হয়, কারণ একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয়, একটা ওয়েবসাইট অসংখ্য ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়। এখন একটা ওয়েব পেজ আর একটা ওয়েব পেজের সাথে কিভাবে কানেক্ট হবে, সেটাকে মূলত স্যার বলা হয় ওয়েব স্ট্রাকচার। আর ওয়েব স্ট্রাকচার যে কথা, ইন্টারনাল লিঙ্ক কিন্তু একই কথা। কারণ একজন ডেভেলপার যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করে, সে কিন্তু কখনো সেটাতে এইচটিটিপি ইউজ করে না। কেন এইচটিটিপি ইউজ করে না? কারণ সে চায় না যে তার যে সাইটটা সে ডেভেলপ করতেছে, সেটা ডেভেলপ করার আগেই পাবলিক সেটার ইনফরমেশন পাক। তো যখন টোটাল সাইটটা রেডি হয়ে যায়, তখন ডোমেইনের মধ্যে একটা মনে করেন ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাকে বলা হয় পাবলিক ডট এইচটিএম। ঠিক আছে, পাবলিক ডট এইচটিএমএল ফোল্ডার থাকে বা পাবলিক ডট এইচটিএম থাকে। এটাই মূলত আসলে অ্যাকচুয়ালি কি হিসাবে কাজ করে, এইচটিটিপি হিসাবে কাজ করে। যখন ওই ফোল্ডারের ভিতরে ইন্টারনাল লিঙ্কে যুক্ত করা ওয়েব স্ট্রাকচারটা কে পাঠানো হয়, তখন পাবলিক ওইটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটাকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সাইটটা রেডি না হয়, ততক্ষণ পর্যন্ত সাইটটা হলো গিয়ে মনে করেন সেটাকে এইচটিটিপির সাথে কানেক্ট করা হয় না। এখন ইন্টারনাল লিংক, এটার আরেকটা নাম আমি একটু নিচে একটু দেখাই, এটা খুবই ইন্টারেস্টিং পার্ট, আপনারা দেখতে পারবেন। ইন্টারনাল লিংক বা এটাকে বলা হয় ওয়েব স্ট্রাকচার। তো একটা ওয়েব স্ট্রাকচারে একটা ওয়েব পেজ পরবর্তী ওয়েব পেজের সাথে কিভাবে কানেক্টেড হবে, সেটাকে মূলত স্যার ইন্টারনাল লিংক বলে বা ওয়েব স্ট্রাকচার বলে। তো ইন্টারনাল লিংক বা ওয়েব স্ট্রাকচার এটা চার ভাবে কানেক্ট হইতে পারে। একটা লিনিয়ার। ঠিক আছে, তো লিনিয়ারটা কি? মনে করেন এখানে p1.htm আছে, তো p2.htm আছে, p3.htm আছে। তো আমার এখানে তিনটা html পেজ আছে। কিন্তু এটার কন্ডিশন যতক্ষণ পর্যন্ত P1টা কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত P2 তে যেতে পারবেন না। P2 কমপ্লিট না হলে আপনি P3 তে যেতে পারবেন না। দ্যাট মিন্স এখানে প্রত্যেকটা HTML পেজের সাথে সিকোয়েন্সে কানেক্টেড আছে। এটাকে মূলত স্যার লিনিয়ার ওয়েব স্ট্রাকচার বা লিনিয়ার ইন্টারনাল লিংক বলে। অর্থাৎ এটাকে আমি বলতে পারি লিনিয়ার ওয়েব স্ট্রাকচার, অর লিনিয়ার ইন্টারনাল লিংক বলে। ঠিক আছে, এটাকে লিনিয়ার ওয়েব স্ট্রাকচার অর লিনিয়ার ইন্টারনাল লিংক বলে। ঠিক আছে স্যার, এখন আমি জিনিসটা একটু আপনাদেরকে একটু ক্লারিফাই করি। যেমন স্যার, আপনি একটু জিনিস চিন্তা করেন, আপনারা যে কি কলেজের মধ্যে যে অনলাইনে ফর্ম ফিল আপ করছেন,
ফর্মে আপনি ধরেন যে ২ টা পাতা আছে। তো আপনি যতক্ষণ পর্যন্ত ১ম পাতা ফিল আপ না করতেছেন, আপনি কিন্তু ২য় পাতায় যাইতে পারতেছেন না। ঠিক আছে? ইনফেক্ট আপনি যে অনলাইনে বিকাশে পেমেন্ট করেন, বিকাশে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত একবারে আপনি কিন্তু লাস্ট পেজ পর্যন্ত যাইতে পারেন না। আপনাকে একটা, একটা করে ফার্স্টে সেন্ড অপশনে ক্লিক করতে হয়। তারপরে হচ্ছে আপনাকে একটা নাম্বার দিতে হয়। তারপরে হচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হয়। তারপরে হচ্ছে একটা পিন নাম্বার দিতে হয়। তো এই যে বিকাশে আপনার যে প্রত্যেকটা পেজ ওপেন হইতেছে এগুলো কিন্তু লিনিয়ার মোডে কানেক্টেড। অর্থাৎ একটা পেজ কমপ্লিট না করলে আপনি কখনো অন্য একটা পেজে যাইতে পারবেন না। সহজ কথায় অনলাইনে আমরা যে ফর্মগুলো ফিল আপ করি, অনলাইনে যে ফর্মগুলো ফিল আপ করি বা হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে সবগুলোই মূলত হচ্ছে হলো গিয়ে এই লিনিয়ার ওয়েব স্ট্রাকচার বা লিনিয়ার ইন্টারনাল লিঙ্কে কানেক্টেড। স্যার এটা ক্লিয়ার হয়েছেন কিনা? যে ওয়েব স্ট্রাকচারে এইচটিএমএল পেজগুলো সিকোয়েন্স অনুসারে সংযুক্ত থাকে তাদেরকে লিনিয়ার ওয়েব স্ট্রাকচার বলে। আমি আবার বলতেছি, যে ওয়েব স্ট্রাকচারে এইচটিএমএল পেজগুলো সিকোয়েন্স অনুসারে সংযুক্ত থাকে তাকে লিনিয়ার ওয়েব স্ট্রাকচার বলে। আমি স্যার ওয়েব স্ট্রাকচারটা দেখাইতেছি, যেমন আপনাকে যদি বলা হয় যে পেমেন্ট গেটওয়ের ওয়েব পেজ বানাইতে, তখন আপনার কি করতে হবে, যে আপনার একটা পেজ আর একটা পেজের সাথে কানেক্টেড হবে, বাট সেটা কিন্তু একটা সিকোয়েন্সে কানেক্টেড থাকবে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত পেজ ওয়ান কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত আপনি পেজ টু তে যেতে পারবেন না। পেজ টু কমপ্লিট না হলে আপনি পেজ থ্রি তে যেতে পারবেন না। এবার লিনিয়ার ওয়েব স্ট্রাকচারের পর আমরা হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্ক ওয়েব স্ট্রাকচার আর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারনাল লিঙ্ক, এটা নিয়ে কথা বলবো। তো ধরেন এখানে আমাদের দেওয়া আছে পেজ ওয়ান ডট এইচটিএম, তারপর হচ্ছে পেজ টু ডট এইচটিএম, পেজ থ্রি ডট এইচটিএম, পেজ ফোর ডট এইচটিএম। তো এখন দেখেন পেজ ওয়ান পেজ থ্রি এর সাথে কানেক্টেড, টু এর সাথে কানেক্টেড, ফোর এর সাথে কানেক্টেড। একইভাবে পেজ থ্রি পেজ ফোর এর সাথে কানেক্টেড, পেজ টু এর সাথে কানেক্টেড, আবার পেজ টু পেজ ফোর এর সাথে কি কানেক্টেড। তাহলে এখানে একটা জিনিস দেখেন, এখানে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর এর সাথে কানেক্টেড, পেজ ওয়ান পেজ টু এর সাথে কানেক্টেড, পেজ থ্রি এর সাথে কানেক্টেড, পেজ ফোর এর সাথে কানেক্টেড। আবার আপনি যদি পেজ টু এর কথা চিন্তা করেন, পেজ টু পেজ ওয়ান এর সাথে কানেক্টেড, পেজ থ্রি এর সাথে কানেক্টেড, পেজ ফোর এর সাথে কানেক্টেড। আবার আপনি যদি এটা কনসিডার করেন পেজ ফোর পেজ ওয়ান এর সাথে কানেক্টেড, পেজ থ্রি এর সাথে কানেক্টেড, পেজ ওয়ান এর সাথে কানেক্টেড। অর্থাৎ যে ওয়েব স্ট্রাকচারে প্রতিটি এইচটিএমএল পেজের সাথে মনে করেন যে ইন্ডিভিজুয়াল বা পৃথক পৃথক ভাবে কানেক্টেড থাকে, তাকে মূলত স্যার বলা হয় নেটওয়ার্ক ওয়েব স্ট্রাকচার। তো পরীক্ষার খাতায় কিন্তু এভাবে করে আপনাকে ডায়াগ্রাম গুলো উল্লেখ করতে হবে। ওকে, তো যে ওয়েব স্ট্রাকচারে প্রতিটি এইচটিএমএল পেজের সাথে সিকোয়েন্সে সংযুক্ত থাকে, মানে পৃথক পৃথক ভাবে সংযুক্ত থাকে, তাকে হচ্ছে হলো গিয়ে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি নেটওয়ার্ক ওয়েব স্ট্রাকচার। যেমন স্যার এরকম একটা স্ট্রাকচার হচ্ছে আমাদের ফেসবুক বা আমাদের যে কোনো সাইডে যে হোম পেজটা আছে সেই হোম পেজটার কথা বলতে পারেন। হোম পেজটা প্রত্যেকটা এইচটিএমএল পেজের সাথে কি থাকে, বাই ডিফল্ট কানেক্টেড থাকে। তো আপনি যখনই যেই পেজে থাকেন না কেন, হোম পেজে ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই পেজে আপনাকে কি করে নিয়ে যায়, দ্যাট মিনস হোম পেজটা প্রত্যেকটা পেজের সাথে কি থাকে স্যার, কানেক্টেড থাকে। ঠিক আছে স্যার? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ওয়েব স্ট্রাকচার। তো নেটওয়ার্ক ওয়েব স্ট্রাকচারের পর আমরা চলে যাচ্ছি স্যার হলো ট্রি স্ট্রাকচারে। তো ট্রি স্ট্রাকচারটা কি, ধরেন এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের পেজ ওয়ান আছে, বা আমি এভাবে বুঝাই যে আপনি ধরেন কি বলবো,
ধরেন আপনি কোনো একটা ডিপার্টমেন্টে গেলেন, কোনো একটা ওয়েব পেজে, আপনাদের কলেজের কোনো ওয়েব পেজের কলেজের ডিপার্টমেন্ট সাইটটাতে গেছেন। তো ডিপার্টমেন্ট সাইটটাতে যাওয়ার পর মনে করেন আপনার এভাবে করে আসতেছে সায়েন্স, আর্টস, তারপর হচ্ছে হলো গিয়ে কমার্স। ঠিক আছে? তো সায়েন্সের ক্ষেত্রে আপনার আসতেছে হলো গিয়ে মনে করেন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আসতেছে। ওকে? আর্টস এর ক্ষেত্রে আপনার আসতেছে হলো গিয়ে ইকোনমিক্স, তারপরে মনে করেন স্ট্যাট, ঠিক আছে? তারপর মনে করেন জিওগ্রাফি, এগুলো আসতেছে। আর কমার্সের ক্ষেত্রে আপনার হচ্ছে আসতেছে অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে হলো গিয়ে ম্যানেজমেন্ট, এগুলো আসতেছে স্যার। ঠিক আছে? এখন দেখেন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা এইচটিএমএল পেজ। সেই এইচটিএমএল পেজ থেকে ব্রাঞ্চ কয়টা বাইর হয়েছে? তিনটা, সায়েন্স, আর্টস, কমার্স। তার মানে এখানে দেখেন একটা এইচটিএমএল পেজ থেকে এখানে তিনটা ব্রাঞ্চ বের হয়েছে। আবার এই সায়েন্স থেকে, সায়েন্স হচ্ছে আর একটা এইচটিএমএল পেজ, সেটা থেকে আবার হচ্ছে চারটা ব্রাঞ্চ বের হয়েছে। দ্যাট মিনস যে ওয়েব স্ট্রাকচারে, যে ওয়েব স্ট্রাকচারে এইচটিএমএল পেজগুলো ব্রাঞ্চ বা শাখার মাধ্যমে সংযুক্ত থাকে তাকে মূলত হচ্ছে বলা হয় ট্রি স্ট্রাকচার। আমি আবার বলতেছি, যে ওয়েব স্ট্রাকচারে এইচটিএমএল পেজগুলো ব্রাঞ্চ বা শাখার মাধ্যমে সংযুক্ত থাকে তাকে ট্রি স্ট্রাকচার বলে। যেমন আমাদের ওয়েব পেজে মেনু বা সেটিংস, ঠিক আছে? মেনু, সেটিংস। তারপর আপনি যদি ফ্রেন্ডসে যান, ফ্রেন্ডসে বিভিন্ন আসে যে অ্যাড ফ্রেন্ডস, ব্লক ফ্রেন্ডস, তারপর আনফ্রেন্ড, এরকম অনেক অপশন থাকে। দ্যাট মিনস ফ্রেন্ড থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হচ্ছে, শাখা বের হচ্ছে। ওই জায়গাগুলোতে আমরা মূলত কি ইউজ করতেছি স্যার? ট্রি স্ট্রাকচার ইউজ করতেছি। ওকে স্যার? ওই জায়গাগুলোতে আমরা কি ইউজ করতেছি স্যার? ট্রি স্ট্রাকচার ব্যবহার করতেছি। তো এইভাবে মূলত আমাদের ওয়েব স্ট্রাকচার গুলো ডেভেলপড হয়, যে কোনটার মনে করেন সেগমেন্টেশন থাকবে, সেগমেন্টেশন থেকে মানে জাস্ট হচ্ছে যে ভাগ ভাগ থাকবে, এটাকে আমরা কি বলবো স্যার? ট্রি স্ট্রাকচার বলবো। যেমন এটা হচ্ছে আমাদের ট্রি স্ট্রাকচারের এক্সাম্পল, যেখানে ডিপার্টমেন্ট নামক একটা এইচটিএমএল পেজ আছে, সেখান থেকে শাখা বের হয়েছে বা ব্রাঞ্চ বের হয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স। আবার সায়েন্সের এখান থেকে কি হয়েছে? ব্রাঞ্চ বের হয়েছে। দ্যাট মিনস যে ওয়েব স্ট্রাকচার এইচটিএমএল পেজগুলো ব্রাঞ্চের মাধ্যমে কানেক্টেড থাকে সেটাকে মূলত স্যার বলা হয় ট্রি স্ট্রাকচার। ওকে? এবার স্যার হচ্ছে হলো গিয়ে হাইব্রিড স্ট্রাকচার। স্যার এবার ইম্পর্টেন্ট কথাটা বলি, হাইব্রিড স্ট্রাকচার, এই ওয়েব স্ট্রাকচারটার মধ্যে মূলত হচ্ছে হলো গিয়ে সবগুলো ওয়েব স্ট্রাকচারকে ব্লেন্ড করা হয়। অর্থাৎ হাইব্রিড স্ট্রাকচারটা কি? এটাতে আমাদের লিনিয়ার স্ট্রাকচারটা থাকবে, লিনিয়ার স্ট্রাকচারটা থাকবে, তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্ক স্ট্রাকচারটা থাকবে, নেটওয়ার্ক স্ট্রাকচারটা থাকবে, তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে ট্রি স্ট্রাকচারটা থাকবে। আর এটা মূলত হচ্ছে হলো গিয়ে আমাদের হাইব্রিড ওয়েব স্ট্রাকচার। বর্তমানে আমরা যে ওয়েব স্ট্রাকচার গুলো ইউজ করি সব হচ্ছে স্যার হাইব্রিড স্ট্রাকচার। সবগুলো হচ্ছে আমাদের হাইব্রিড স্ট্রাকচার। যেমন ট্রি স্ট্রাকচারও আছে, লিনিয়ার স্ট্রাকচারও আছে, নেটওয়ার্ক স্ট্রাকচারও আছে। যেমন স্যার আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকে আপনি যখন ফর্মটা ফিল আপ করেন তখন এক পেজ থেকে মানে ফর্মটাতে এক একটা অংশ শেষ না হলে আপনাকে কিন্তু অন্য অংশতে কি করতে দেয় না স্যার? মুভ করতে দেয় না। দ্যাট মিনস ফেসবুক হচ্ছে হলো গিয়ে লিনিয়ার স্ট্রাকচার ইউজ করতেছে। তারপর ফেসবুকে আপনার হোম বাটন আছে, আমি আগেই বলছি হোম বাটনটা কোন স্ট্রাকচারে কানেক্টেড? নেটওয়ার্ক স্ট্রাকচারে। তারপর ট্রি স্ট্রাকচার, ফেসবুকে কিন্তু স্যার মেনু আছে, আপনার সেটিংস আছে, অর্থাৎ ব্রাঞ্চ আছে। যেমন ফ্রেন্ডস, গ্রুপ, পেজে ক্লিক করলে আপনার কতগুলো পেজ ম্যানেজ করতেছেন ওগুলো ব্রাঞ্চ আকারে আছে। দ্যাট মিনস এই জায়গায় কি আছে? ট্রি স্ট্রাকচার আছে। তো আমরা যে কোনো ওয়েবসাইট দেখি না কেন সব ওয়েবসাইটই এই ধরনের
মনে করেন যে সবগুলো ফ্যাসিলিটিস বা সবগুলো স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত, তাই এটাকে মূলত বলা হয় স্যার হাইব্রিড স্ট্রাকচার। এগুলো আমরা সবকিছু প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাস থেকে দেখব। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে একটা হচ্ছে হলো গিয়ে ওয়েবসাইট তৈরি করা হয় এবং সেটাকে কিভাবে করে স্যার হচ্ছে হলো গিয়ে কাস্টমাইজ করা হয়। এই যে সামনের ক্লাসগুলো হবে স্যার, সামনের ক্লাসগুলোতে আপনারা হচ্ছেন যে টোটাল একটা ওয়েবসাইট কেমনে ডেভেলপ করা হয় সেটার টেস্টটা আপনারা পাবেন। আর আপনাদের এভাবে করে কনসেপ্ট গুলো কি হয়ে যাবে স্যার, ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।